মুভি যদি একটু ডিফারেন্ট হয়, কাহিনী যদি একটু ভিন্ন হয়, সেই মুভি মানুষের কাছে ভালো লাগে। যদিও তাতে খুব পপুলার কোনো অভিনেতা না থাকে, তারপরে মুভিটা ভালো কামাতে পারে। মালায়ালাম ইন্ডাস্ট্রি তো বুঝিয়ে দিয়েছে কাহিনী আর অ্যাক্টিং ঠিক থাকলে মুভি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে। তেমনই এক ব্যতিক্রম কাহিনী নিয়ে আজকের মুভি। ব্যতিক্রম বলতে যে আবার খুবই আনএক্সপেক্টেড তা নয়, যেটা আমরা দেখি সচরাচর তার থেকে একটু আলাদা। মুভিটা দেখার সময় মাঝখানে গিয়ে আমার মনে হলো বাহ, একটু তো আলাদা করেছে। এই জন্যই হয়তো পজিটিভ রিভিউ পেয়েছে আর বক্স অফিসে মোটামুটি কামিয়েছে, আর এই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। থিমটা ভালো ছিল, কিন্তু অ্যাক্টরদের আপনারা চেনেন না, সচরাচর হয়তো দেখেননি, তাই একটু আনকমফোর্টেবল লাগতে পারে। তার মানে যে তারা খারাপ অভিনেতা বা পপুলার নয় এমন না। এই জন্য যতটা সম্ভব পারেন কাহিনীর দিকে ফোকাস দিন। সিন মাঝে মাঝে আগে পিছিয়ে যাবে, তো লক্ষ্য না করলে কাহিনীর সূত্র হারিয়ে ফেলবেন। রোমান্টিক মুভি তাই বলে যে উল্টো পাল্টা সিন দেখাবে এসব থাকবে এমন কিছু নেই। সো সবাই মিলেই এনজয় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। যদি হেডফোন ইউজ করলে প্রবলেম না হয় তাহলে বেটার সাউন্ডের জন্য হেডফোন ইউজ করুন, ভালো লাগবে শুনতে। আপনাদের মাঝে 70% লোক সাবস্ক্রাইব করেননি, করে দিন, এতে তো আপনার টাকা খরচ হবে না, বাট আমাদের জন্য ফায়দার। আর কমেন্ট বক্সে একটু ঘাতি দিন, আপনাদের মতামত দেখলে ভালো লাগে, মোটিভেট হয়ে, বোঝেন না কেন। ওয়েল, কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া রোমান্টিক ফ্যামিলি ড্রামা কান্নাড়া মুভি নাম কৃষ্ণাম প্রাণায়া সাখী এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় এক বড় লোকের বিয়ে বাড়িতে, যেখানে এক এক করে সবাই তাদের পরিচয় দিচ্ছে, যাতে একটা নাম বারবার আসছে, সেটা হলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এই যে আন্টি, ইনি কৃষ্ণার বড় মা, উনি বড় বাবা, ছোট বাবা, তার ওয়াইফ, চাচা চাচতো ভাই বোন সব। উনি কৃষ্ণার মা, ইনি কৃষ্ণার বাবা। একটু পর আসে কৃষ্ণা, আজ তার বিয়ে। আর এই যে এতগুলো মানুষ দেখছেন, সবাই কৃষ্ণার পরিবারের, একই বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলির একমাত্র বড় ছেলে সে। আচ্ছা, তার বউ কই? এই যে এক এক করে টিংটং বেল বাজিয়ে, চুলের খোপায় ফুল সাজিয়ে, হরেক রকম শাড়ি পরিয়ে হাঁটছে সবার মন নাড়িয়ে, এরা সবাই কৃষ্ণার বউ। সবার সঙ্গে তার বিয়ে হতে চলেছে। সেই খুশিতে ছেলে করছে নাচা গানা। মুরব্বী, নাচের নামে শুধু মেয়ে দেখবেন তা হবে না, তা হবে না। নাচা গানা চলছে, ধুম করে কেউ জানালার পর্দা সরিয়ে দেয় আর আলোতে ছেলে নড়ে ওঠে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি বুঝতে পেরেছেন তো? এন্ট্রি করায় মুভির হিরোইন, বেশ সুইট লাগছে, মালবিকা নায়ার অর্থাৎ প্রাণায়ার। ঘুম থেকে জাগনা পাইয়ে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার গণেশ অর্থাৎ কৃষ্ণার। সকাল সকাল এমন মিষ্টি একটা মেয়ে এসে আদর করে ঘুম ভাঙাবে, কফি দিবে, মুচু দিবে, আমাদের ছেলেদের ছোটবেলার স্বপ্ন ছিল বারে। কিন্তু বাস্তবতা কি নিষ্ঠুর দেখুন। হাড়ি পাতিলে ঠন ঠন শব্দে একজনের চিল্লানি কানে পড়ছে। কি আরেকজন তো আছে, পরে পরে ঘুমামছে, সব কাম আমাকে একলাই করা লাগবে। আমি তো চাকরানি হয়ে আইছি, বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেলে মদ্দার জন্যে। আমার তো আর কিছু নাই, খালি কাম করো আর এই মদ্দের সেবা করো, ব্যাস। মন না চাইতে ঘুম থেকে উঠে বাচ্চা সামলাতে হয়। যাক, ওসব দুঃখের কথা আর না বলি, ছেলেদের চোখে আবার পানি আসবে। প্রণয় বলে গুড মর্নিং স্যার, বলে কফি দেয়। কি ব্যাপার, তুমি এসেছো আর কেউ নেই? আছে স্যার, সবাই একটু বিজি তাই আমি এলাম। ও আচ্ছা। চোখ ডলাডলি করছে। প্রণয় জিগায়, স্যার কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছেন নাকি? কৃষ্ণা বলে, আরে বইল না, শালা আমার বাড়ির লোকজন বুঝতেছেই না। বিয়ের স্বপ্ন দেখতে দেখতে আজ তো 5 থেকে 7টা মেয়েকে বিয়ে করছি, এমন কিছু দেখলাম। বুঝতেছি না আমার পরিবারের কি সমস্যা। এতগুলো মেয়ে দেখলাম, কারো না কারো মেয়ের কিছু না কিছু অপছন্দ হয় আর বিয়ে ভেঙে দেয়। শোনো, এখানে বসো। তুমি জানো কতগুলো মেয়ে আমার জন্য দেখা হয়েছে অবধি? শেষের মেয়েটাকে তো সবার পছন্দ হয়েও ছিল, কিন্তু আমার চাচার মেয়ের নাকি তাকে পছন্দ হয়নি। কেন জানো? মেয়ে খাওয়ার সময় নাকি এরকম চপচপ শব্দ করে খায়, এটা নাকি তার পছন্দ হয়নি, এই জন্য বিয়ে ভেঙে দিয়েছে। এটা কোনো কথা? প্রণয় বলে, স্যার হয়তো কপালে বেটার কিছু আছে, এই জন্য এমনটা হচ্ছে। চিন্তা করে না, কিছু তো হবেই। তার মানে বোঝা গেল প্রণয়া কৃষ্ণার বউ না, কৃষ্ণার সহকারী বা কি হতে পারে সামনে জানা যাবে। অফিসের জন্য রেডি হয়ে নাস্তা করতে আসে। যেহেতু লম্বা পরিবার, গল্প স্বল্প না করতে চাইলেও কেউ না কেউ কথা উঠাবেই। আর কৃষ্ণা উঠলে তো শুধু একটা কথাই, তার বিয়ে হচ্ছে না, বিয়ে কবে হবে সেটা নিয়েই কথা হচ্ছিল। কৃষ্ণার ম্যানেজার সঙ্গে ড্রাইভার একটা লোককে নিয়ে আসে। এনাকে তো চেনেন নাকি, কান্নাডার বেশ পপুলার একজন কমেডিয়ান, সাধু কোকিলার নাম এখানে উষা কুমার। তো কুমার সাহেব কৃষ্ণার জন্য নতুন ঘটক এনেছে, যার কাছে অনেক মেয়ের কালেকশন রয়েছে। কালেকশন যেহেতু রয়েছে, তাহলে বাড়িতে বসে কি হবে, চলুন শুরু করা যাক। দেখতে আসে এক মেয়েকে, কিন্তু বের হয় ব্ল্যাক প্যান্থার। কৃষ্ণা তো মাথা নিচু করে আছে, দেখবে না যতক্ষণ না বাইরের সবাই অনুমতি দিচ্ছে। বাকি সবার রিয়াকশন কেমন তা তো দেখতেই পাচ্ছেন। সবাই কৃষ্ণাকে পাম মারছে, সেই মেয়ে সেই, একবার মাথা তো উঠা বেটা। ব্যাস, যেই ছেলে সামনে দেখে ঝটকা খেয়ে যায়। দুজনকে আবার কথা বলার জন্য পাঠায়। তাকে দেখে কৃষ্ণার মনের ভিতর কেমন করছে সেটা আমাদের একটু দেখায়। যখন সে মুখ খোলে, কৃষ্ণার মনে মনে এমন হচ্ছিল। যাক, দিদি বলে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। এতক্ষণ অবধি কৃষ্ণার যেটুকু লেগেছে তার থেকে বেশি ব্যথা পায় যখন শুনলো তারও নাকি বয়ফ্রেন্ড আছে।
এমন মেয়েও তাকে রিজেক্ট করে দিল, তাহলে তার কি এই জীবনে বিয়ে হবে? সেটা নিয়ে সবাই মজা করছে। প্রণয়া এসে কৃষ্ণাকে নিয়ে যায়, বেশি খাওয়া হয়েছে আর খাওয়া যাবে না। কৃষ্ণা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রণয়া বাহির থেকে দেখে, একটু পর সে ভিতরে এসে তার পাশে শুয়ে পড়ে। তো কে এই প্রণয়া, এখানে কি করছে, কৃষ্ণার এত দেখাশোনা সে কেন করছে? ব্যাপারটা ক্লিয়ার করতে প্রণয়ার স্মৃতিতে এনে সিন পেছনে দেখায় যে কৃষ্ণা প্রণয়াকে একটা প্রোগ্রামের প্রথম দেখে তার ভালো লেগে যায়। এই ভালো লাগার গভীরতা কতখানি সেটা বোঝাতে মিউজিক চালু হয়। মিউজিক চলুক, এই ফাঁকে গরিব একটু পেটের দায় সারুক। আপনি জ্ঞানী মানুষ, ওদিকে আপনাকে মনোযোগ দিতে হবে, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনি ফাঁক মেরে যান, ঠিক আছে? তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএজি এবং সিরিজের অফিসিয়াল পার্টনার অন এক্স অ্যাপের ব্যাপারে। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামু আয় করতে পারবেন। সঙ্গে থাকছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এই অ্যাপে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেল সহজে কামাই করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মামু তুলতে পারবেন। থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রো কোড অন ক্যানভাস ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 পর্যন্ত মামু। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাঙিনা বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, বি কেয়ারফুল, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? যাক, ঝাঁকে মাকে শেষে ক্যামেরার সামনে নিয়ে আসে মুভির আরো কিছু ক্যারেক্টার। ইনি মিস্টার গুরুদত্ত, নাম করা একজন বিজনেসম্যান। তার একমাত্র মেয়ে জাহ্নবী। বাবার অনেক বড় বিজনেস, কিন্তু তার উপর পা না রেখে নিজে স্টার্ট আপ চালু করেছে, সফলও হয়েছে। বাপ তাকে অনেক দিন হলো বিয়ের কথা বলছে, কিন্তু বারবার সে না করেছে। বাট আজ নিজের থেকে বলে সে বিয়ে করতে রাজি। তার একটা ছেলেকে ভালো লেগেছে। কাকে? ছবি দেখিয়ে বলে কৃষ্ণা গ্রুপ অফ কোম্পানির মালিক। মুরব্বীর মুখ শুকনো, না বেটি এটা হবে না। হবে না? কি বলছেন? আন্টি বলে, ওই পরিবারের সঙ্গে আমাদের লম্বা একটা ঝামেলা আছে, এই বিয়ে হবে না। জাহ্নবী জানতে চাই কি হয়েছে। গুরুদত্ত বলে, কৃষ্ণার ফুপির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন জানায় মেয়ের নাকি অন্য ছেলেকে পছন্দ, আমাকে বিয়ে করতে পারবে না, তাকে বিয়ে করবে। আমরা সব আয়োজন করেছিলাম, ভিআইপি গেস্ট এসেছিল, সবার সামনে অপমানিত হতে হয়েছে। তারপর থেকে ঝামেলা। জাহ্নবী বলে, তোমার সঙ্গে যেটা হয়েছে ওটা ভুলে যাও। আমার ছেলেকে লাগবে, আমার পছন্দ হয়েছে, তুমি কথা বলো। ফুটানি বাজারের মাল কিনা আবদার করেছে, বাপ কি না করবে? ঠিক আছে, আমি দেখছি। কৃষ্ণা অফিসে এলে এমন পরিবেশ, মানে একটা গ্রুপের মালিক কেমন হবে সেটা বোঝায় আর কি। প্রণয়াকে দেখার পর থেকে সে ভুলতে পারছে না। ম্যানেজার কুমার তার খোঁজ নিয়েছে। নাম প্রণয়া, থাকে উজ্জ্বলানা আশ্রমে। নাম শুনেই ছেলের ভিতরে শীতল হয়ে যায়। নতুন চুলকানি তো একটু এমনই হয়। তাকে দেখে কৃষ্ণা বুঝে গেছে এই মেয়ে টাকা পয়সাতে পড়বে না। সবাই মিলে প্ল্যান করতে থাকে কি করা যাবে, কিভাবে তাকে ইমপ্রেস করা যাবে। ড্রাইভার বুদ্ধি দেয়, তাদের আশ্রমে একজন ড্রাইভার লাগবে, জানতে পারলাম তো, কেননা সে তার জন্য যায়। আইডিয়া ভালো, চলে আসে আশ্রমে। ম্যানেজার বাইরে কানেক্ট আছে ফোনে। কৃষ্ণার ভিতরে এসে বসে। এক মুরব্বী আসে, আশ্রমের সিনিয়র পার্সন, সবাই দাদু বলে ডাকে, হাই হ্যালো করে। একটু পর প্রণয়া আসে, কথাবার্তা হয়। সে আগে জব টপ করেছে কিনা, ওইটা কেন ছেড়ে দিয়েছে, বেতন কেমন ছিল, এখানে কত চাই, এইসব মানে প্রফেশনাল কথাবার্তা আর কি। মাঝে একটু কমেডি হয়, বাট মজার নয়, তাই আমি করে দিলাম 9/6। প্রণয় বলে, চাকরি তো তোমাকে দেওয়া যাবে, কিন্তু কি কি কাজ করতে হবে তোমায় সেটা আগে শুনে নাও। বলে সে অনেকগুলো কাজের কথা বলে। আরে দিদি, কাজ যেটাই হোক সেটা তো করবেই, কারণ তার তো এখন চুলকাতে ভালো লাগবে। চাকরি কনফার্ম হয়, কাল থেকে ডিউটি। কাজের একটা ধাপ তো এগুলো। সেই খুশিতে ফার্ম হাউসে এসে মজা টজা করে গিয়ে ঘুমাই। সকালে যে অফিস টাইম পার হয়ে যাচ্ছে তার খেয়াল নেই। প্রণয় আর ফোনে লাফিয়ে ওঠে। তাড়াহুড়ো করে যেভাবে সে অফিসে যায় সেভাবে আশ্রমে আসে। প্রণয় বলে, কি ব্যাপার, এত দামি পোশাক? কৃষ্ণার সবে হুঁশ আসো, ও সে তো মিস্টেক করে ফেলেছে। ও ম্যাডাম, আগের মালিক আমায় দিয়েছিল তো প্রথম দিন, তাই ভাবলাম একটু পরে আসি, সেই জন্য এসেছি বলে কেটে দেয়। কাজ শুরু করে। ম্যাডামকে নিয়ে এক জায়গায় যায়, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসে, গাড়ি পরিষ্কার করে, গাছের চারা ডেলিভারি দিতে লোড করে। এগুলোই মূলত তার কাজ। যেহেতু এভাবে একের পর এক কাজ করার অভ্যেস তার নেই, তাই হাঁপিয়ে যায় বলে একটু এখানে বসে আরাম করছিল, আর ম্যানেজারের সঙ্গে ফোনে কানেক্ট ছিল। প্রণয় এসে তার উপর রেগে যায়। সে এখানে কেন বসেছে, কার অনুমতি নিয়েছে, এটা সেটা লেস পিতে অনেক কিছু। কৃষ্ণা তো আহম্মুখ সেদে গেছে, কি রে ভাই, এটা তো বসার জায়গায়, এখানে বসতে আবার অনুমতি লাগবে কেন? প্রণয় বলে, এই টুল বাদে তুমি যে কোনো জায়গায় বসো, আমার কোনো সমস্যা নেই, জাস্ট এইটাতে বসবে না, ওকে? জি ম্যাডাম। কারণ কি জানতে কৃষ্ণা পরের দিন দাদুকে ধরে, কি সমস্যা ওখানে বসলে? দাদু বলে, ওই টুলের ওপরই ওকে রেখে গেছিল ছোটবেলায়, আমি কোলে উঠিয়ে নিই, ওর ভালো মন্দ যেটাই ফিল করুক ওখানে গিয়ে বসলে শান্তি পায়, তারপর থেকে ওখানে কারো বসার নিষেধ, এই আর কি। আচ্ছা, সেন্টিমেন্ট, ওকে বসলাম না। কৃষ্ণা তো এখানে তার পাইপ পরিষ্কার করছে, ওদিকে নতুন বরেন্দ্র চালু করতে গুরুদত্ত সব ভুলে তার মেয়ের বিয়ের প্রপোজাল এনেছে কৃষ্ণার সঙ্গে। একে তো মেয়ে সুন্দর, উপর থেকে তাদের বিয়েটা হলে তাদের মাঝে রেশারেশি থাকবে না, তাই কৃষ্ণার পরিবার রাজি হয়। গুরুদত্ত বলে, কৃষ্ণাকে একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো না? বাপ বলে ওঠে, না না না, তার ভরসা আছে ছেলের উপর, সে তাদের কথা ফেলবে না।
এটাই তো সমস্যা কাকু, বাবা মা মনে মনে ভাবে একটা, সন্তানের মনে চলে আর একটা। সো ম্যাটার যত ছোটই হোক আমার মনে হয় আগে আলোচনা করে নেওয়াটাই ভালো, এতে তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। যাক, এদিকে কথাবার্তা ফাইনাল হয়, ওদিকে কৃষ্ণা ম্যানেজারকে তার বস সেজে আশ্রমে নিয়ে যায় ডোনেশনের জন্য। হালকা পাতলা কমেডির মাধ্যমে 5 লাখ টাকা ডোনেট করায়। প্রণয় খুব খুশি, আর সেই খুশিতে সিন বর্তমানে আসে। তো এই যে এতক্ষণ কাহিনী চললো, কৃষ্ণা প্রণয়কে ইমপ্রেস করার চেষ্টা করছিল আশ্রমে, মাথায় রাখেন। সকালবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণা প্রণয়ের রুমে আসে, তাকে ধন্যবাদ জানায়, সে তাকে রুম অব্দি রেখে এসেছিল। তারপর অফিসে আসে, একটা কোম্পানির সঙ্গে মিটিং ছিল, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। সে আসছে না বলে রাগ করে বের হয়ে যেতে লাগে যে যার টাইম সেন্স নাই সে কি করে বিজনেস করবে বলে রুমের গেট থেকে বের হতেই এদিক থেকে বের হয় জাহানাবি। হাই হাই কালো নাগিন, তুই হয়ে যা সাপ, আমি হয়ে যাব বিন, তুই হয়ে যা মিন, আমি হয়ে যাব তোর ফিন, তুই হয়ে যা নুডলস, আমি হয়ে যাব চিন, তুই হয়ে যা বৃষ্টি, আমি হয়ে যাব টিন, তুই হয়ে যা পরি, আমি হয়ে যাব জিন, তুই হয়ে যা কলেজের ম্যাডাম, আমি হয়ে যাব ডিন, ক্লাসের ফাঁকে দুজন মিলে করবো তাক ধিন ধিন। কি আর শুনবেন নাকি? থাক, বেশি বললে আবার লোভ ধরে যাবে। দিদিকে দেখে ভাইয়ের তেমনই অবস্থা যেমন আমার কবিতা শুনলেন। সরি আমার একটু আসতে লেট হয়ে গেল। ম্যানেজার বলে একটু না 1 ঘন্টা, বস লেট একদম পছন্দ করে না। কৃষ্ণা বলে ওটা আরে কই লেট হয়েছে, সমস্যা নেই। কপাল, এই হলো মেয়ের গুণ, 7 খুন মাফ। মিটিং এর জন্য কফি শপে বসে, এ কথা সে কথা, কথায় ঝরে প্রেমের পাতা। বিজনেসের আলাপ শেষে সে বলে সিঙ্গেল, সেও বলে সিঙ্গেল। দুজনের চোখের ভাষা বলছিল তারা হতে চলেছে মিঙ্গেল। মিটিং শেষ, আবার কবে দেখা হবে? কৃষ্ণা বলে তুমি যখন চাইবে। বেশ, পরের দিন আবার দেখা করে। কৃষ্ণা সরাসরি কিছু না বলে বোঝানোর চেষ্টা করছিল সে তাকে পছন্দ করে, বাট বলতে পারে না। সেটা নিয়ে আবার প্রাণার কাছে সাজেশন চায় যে সে একটা মেয়েকে পছন্দ করেছে, এখন কিভাবে কি করবে। শুনে প্রাণার মুখ শুকিয়ে যায়, সে আর কি বলবে। আমি কি জানি স্যার, আপনি কথা বলুন, জিজ্ঞেস করুন তাকে সে আপনাকে পছন্দ করে কিনা, তার অন্য কেউ আছে কিনা। তার আসলে সহ্য হচ্ছিল না, এই জন্য সে বাহানায় এখান থেকে উঠে যায়। কৃষ্ণা লেগে যায় মেসেজে, রোজ লম্বা সময় ধরে ফোনে লেগে থাকে। প্রণয় খেতে ডাকতে আসে, তাকে বলে সে তার সঙ্গে কথা বলছে, একটু পর আসছে। প্রণয় কিছু বলে না। এর কয়েকদিন পর দুজন আবার দেখা করে। জানে বিজিগে সে এখনো সিঙ্গেল কি করে। কৃষ্ণা বলে পড়াশোনা শেষ করে বিজনেসে মনোযোগ দিই, তারপর অনেক মেয়ে দেখা হয়েছে, পছন্দ হয়নি তাই। জাহ্নবী বলে আমি একদিন তোমায় অমুক জায়গায় দেখেছিলাম, তখনই ভালো লেগে যায়। আচ্ছা আমরা কি ডেটে যেতে পারি? ছেলে কি না করবে? চলো। দুজন রওনা দেয়, আর পরে সিনেই দেখি দিদি ধুলা ঝাড়ছে। আরে দিদি কি করছেন, বালুর মাঝে গড়াগড়ি করছেন কেন? যাক, এরা এদিকে কাদা কাদা করুক, আমরা একটু পেছনের কাহিনী থেকে ঘুরে আসি। ওই যে প্রণয় আশ্রমে থাকতো, তো কৃষ্ণাকে কয়েকদিনের মাঝেই সবাই পছন্দ করে ফেলে। দাদু এসে প্রণয়কে বলে তার জন্য একটা ছেলে দেখেছে, বিদেশ ফেরত, আজ দেখা করার কথা, তাকে যেতে হবে। প্রণয় বলে দাদু এসব করো না তো, আমি বিয়ে করব না। বাট কথা যেহেতু দিয়েছে, বিকেলে কৃষ্ণাকে নিয়ে প্রণয় আসে। একটু পর ছেলেটা আসে, অবভিয়াসলি তার কথাবার্তা ভালো হবে না, দিদির তাকে পছন্দ হবে না। ওপর থেকে হিরো উপস্থিত থাকতে কিভাবে হতে দিতে পারে? ফেরত আসে। এর 2 দিন পর দেবরু নামের একটা লোক আশ্রমে এসে ঝামেলা শুরু করে। প্রণয় বাহিরে গেছিল, এসে দেখে এই অবস্থা, রেগে যায়। কি করছেন আপনি এসব? এনাকে চেনেন না? রাঙ্গায়ানা রাঘু, এখানের নাম দেবরু। তো তার কথা আমরা বুঝতে পারি তার বাবা আশ্রমের জন্য এই জমি ডোনেট করে গেছে, এখন সে এসেছে বাপের জমি ফেরত নিতে। এতগুলো লোক তাহলে কই যাবে সেটা তো তার দেখার ব্যাপার না। 2 দিনের মাঝে জায়গা ফাঁকা চায়, তা না হলে সে সবাইকে বের করে দিতে বাধ্য হবে বলে হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে কৃষ্ণা এসে প্রণয়ের সঙ্গে কথা বলছে, লক্ষ্য করে সবার মন খারাপ। কি হয়েছে জানতে চাইলে মুরব্বী সব খুলে বলে। কৃষ্ণা বলে আচ্ছা বুঝেছি, এটা কোনো ব্যাপার হলো? এতগুলো মানুষের দোয়া কি উপরওয়ালা শুনবে না? আপনার একটা কাজ করুন, সবাই মিলে দোয়া করুন, আমি দেখছি কি করা যায় বলে জমির কাগজ নিয়ে সে চলে যায়। তারপর দেবরুর বাড়িতে আসে। কৃষ্ণাকে সে আগে থেকেই চিনত। কৃষ্ণা আশ্রমের জমি লিখে দিতে বলে। দেবরু একটু লুবি মানুষ, তাই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, স্বাভাবিক। এতক্ষণ নর্মাল হিরোগিরি চললো, এখন একটু অ্যাকশন দেখাতে ফাইট সিন শুরু হয়। তার পান্ডাররা সব মারটার খায়, সেও মার খাতে রাজি, তারপরও জমি দেবে না। কৃষ্ণা বলে দেখ কাকা, প্রণয়া আমার জান, ওর জন্য আমি আশ্রমের জমির পিছে পড়ে আছি, ঠিক আছে? আশ্রমের পরিবর্তে আমি আমার ডাবল জমি আপনাকে দিব, আপনি ওই জমিটা দিয়ে দিন। তখন গিয়ে বুড়ো রাজি হয়। কৃষ্ণা বলে আমি 5 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, এসে দলিল করে দিব, আপনি গিয়ে প্রণয়ের হাতে কাগজগুলো তুলে দিন। দেবরু আশ্রমে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে কাগজ দিয়ে দেয়। জমি একেবারে আশ্রমের নামে হয়ে গেল, এখন আর তাদের কেউ বের করতে পারবে না। খবরটা খুশির, তাই এক্সাইটেড হয়ে প্রণয়া ফোন দেয় কৃষ্ণাকে। সে মিটিং এ ছিল, তারপরে ও রিসিভ করে। খুশির খবর দেয় কাজ হয়ে গেছে। কৃষ্ণা গ্রামের বাড়ি আসার কথা বলে ছুটি নিয়ে এসেছে। প্রণয়া তাড়াতাড়ি ফেরত আসতে বলে। 5 দিন পর সে ফিরলে ক্যামেরা কৃষ্ণা আর প্রণয়াকে ফলো করে। আস্তে আস্তে তারা ক্লোজ হয়, দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। ফাঁকে ফাঁকে কৃষ্ণা কাজও করে। যেদিন তার সঙ্গে সে কৃষ্ণাকে সেই হেলনাতে বসতে দেয়, সেদিন ক্লিয়ার হয়ে যায় তাদের মাঝে সম্পর্কটা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু হয়ে গেছে তো একটু এখানে থামিয়ে রেখে সিন বর্তমানে আসে। এই যে এতক্ষণ যা কিছু হলো সেসব নিয়েই প্রণয়া ভাবছিল। কৃষ্ণা আসে, হেই এখানে কি করছো? শোনো, একটা নিউজ আছে। কি? আমি জাহ্নবীকে প্রপোজ করতে চলেছি। শুনে তো প্রণয়ের ভিতরে ঢেউ ভাঙে, বাট মুখে মুচকি হাসি। প্রণয় জিগায়, মেয়েও আপনাকে পছন্দ করে? কৃষ্ণা বলে আমরা তো ঘুরে ফিরে এলাম, খুব মজা করেছি, বেশ ভালো সময় কেটেছে, কেমনটা লাগবে? প্রণয় চুপ,
আরে কি হলো, তুমি চুপ হলে কেন, বলো রিংটা ঠিক আছে কিনা। প্রণয় বলে হ্যাঁ সুন্দর, বেস্ট অফ লাক। পরের দিন কৃষ্ণ অফিসের জন্য বের হতে দেখে প্রণয় গাড়িটি পস্কা নিয়ে বের হচ্ছে। কি ব্যাপার, তুমি কই যাও? স্যার আপনাকে বলেছিলাম না একটা আশ্রমের ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা থেকে আমার ডাক এসেছে, আমি চলে যাচ্ছি একেবারে। কৃষ্ণা বলে ও কই, তুমি তো আমায় কিছু বললে না। আচ্ছা চলো আমি তোমায় নামিয়ে দিয়ে অফিসে যাই। না স্যার লাগবে না। আরে চলো সমস্যা নাই বলে তাকে নিয়ে রওনা দেয়। প্রণয়ের মনটা খারাপ, কিন্তু কৃষ্ণা বোঝে না কি ব্যাপার, বুঝবে কি করে, সে তো আছে নাগিনীর মায়ায়। আশ্রমে নামিয়ে দেয়। প্রণয় বলে স্যার কফি খাবেন? কৃষ্ণা বলে না না, তার জন্য জাহ্নবী অপেক্ষা করছে, যেতে হবে। বেচারি আর কি বলবে, তার মনে চলে যায়, মনটা খুব খারাপ। আশ্রম দেখে কৃষ্ণা ম্যানেজারকে বলে কুমার আমি কি আগে এখানে এসেছিলাম নাকি, কেমন জানি চেনা চেনা লাগছে। কুমার বলে না স্যার চলুন। কৃষ্ণার বাড়ি থেকে আসার পর থেকে প্রণয় খুব চুপচাপ থাকে, বসে বসে পুরনো কথা মনে পড়ে সিন আবার পেছনে আনে। কৃষ্ণার সঙ্গে সম্পর্ক হওয়ার কিছুদিন পর দেবরু আশ্রমে আসে এমনিতেই, দেখে প্রণয় কাজ করছে। দেবরু বলে আরে বেটা তুমি কেন কাজ করছো, তুমি মহারানী, তোমার এসব করার কি দরকার। প্রণয় বুঝতে পারে না সে কি বুঝতে চাচ্ছে, বলে কাকা কৃষ্ণা আসেনি তো তাই আমাদের করতে হচ্ছে। দেবরু হেসে বলে কৃষ্ণা আসেনি মানে সে কি এসে সব কাজ করবে নাকি? আরে বেটি এখানে যতগুলো লোক থাকে তার থেকে বেশি লোক তার বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকে, তুই জানিস না ওকে, কৃষ্ণা গ্রুপের মালিক সে কি এসব করবে? এই তো মস্কাটা সে মেরে দিল। কাকা তো আর জানে না প্রণয় এসব জানে না। পরে কৃষ্ণা এলে প্রণয় তাকে ধরে, সে মিথ্যে কেন বলেছে, ইচ্ছে মতো কথা শোনায়। ড্রাইভার সেজে সে আশ্রমে এসেছে, তার হয়তো ফায়দা নেওয়ার ইচ্ছে ছিল, টাকাওয়ালা বলে যাইছে তাই করবে, এটা সেটা অনেকগুলো কথা শোনায়। কৃষ্ণা বলে দেখো প্রণয়া, কৃষ্ণা গ্রুপটা আমার, আমি জাস্ট এটা তোমার থেকে লুকিয়েছি, এছাড়া অন্য কোনো কিছু মিথ্যে বলিনি। আর তাছাড়া আমি যাই করেছি তোমাকে ভালোবেসে করেছি। প্রণয়া তার কোনো কথাই শোনে না, সে মিথ্যে কেন বলেছে তাকে আশ্রম থেকে বের হয়ে যেতে বলে। কৃষ্ণা যে বের হয়ে যাবে এটা থামিয়ে রাখুন। বর্তমানে চলুন। কৃষ্ণা জাহ্নবীকে প্রপোজ করতে গেছে, খুব এক্সাইটেড ছিল তাকে রিং পরাবে, বাট হুট করে কেন জানি প্রণয়ের কথা মনে পড়ে যে সে তার সঙ্গে কতটা সময় কাটিয়েছে আর টাইমটা কতটা ভালো ছিল। ভাবছে জাহ্নবী আসে, সে যে এসেছে কৃষ্ণার অ্যাটেনশন নেই। কি ব্যাপার তুমি ঠিক আছো? কৃষ্ণা বলে হ্যাঁ ছিলাম, কিন্তু এখন নেই, কেমন জানি লাগছে। এই কদিন যখন তোমার সঙ্গে ছিলাম ভালো লেগেছে, খুশি কাজ করেছে, আজ তোমায় প্রপোজ করতে এসেছি। শুনে কটকটির বেটি তো খুব হাসছে, আরে দিদি দাঁত কেলায়ও না, সামনে তো শুনুন না কি বলে। কৃষ্ণা বলে আজ তোমায় প্রপোজ করতে এসেছি, কিন্তু সেই ফিল পাচ্ছি না, মনে হচ্ছে আমি জোর করছি, আমাকে কিছু ব্যাপার মিস করছি, মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু হারিয়ে গেছে। মানুষ বলে কাছে থাকলে নজরে পড়ে না, দূরে গেলে বোঝা যায় পেছনে কি ছেড়ে এসেছে। আমিও বুঝতে পেরেছি আজকে, সরি, আমরা আর সামনে এগোতে পারবো না, তুমি সবসময় আমার ফ্রেন্ড থাকবে বলে চলে যায়। জাহ্নবীর মুখ তো দেখার মতো। এখানে এসে দুই প্রেম এক হয়ে যায়। একটা অতীতে তাকে রিজেক্ট করে দিল প্রণয়া, আর বর্তমানে সে রিজেক্ট করলো প্রণয়ের জন্য জাহ্নবীকে। বুঝেছেন তো? চলুন তাহলে একটু হিসু মিশু দিয়ে তারপর কাহিনী শুরু করি নাকি। ইন্টারভেল পর অতীত বর্তমানে দুই ফ্রেমে অতীতকে কন্টিনিউ করে, বর্তমানের কাহিনীটা মাথায় রাখেন। প্রণয় রিজেক্ট করে দেওয়ার পর হতাশ হয়ে কৃষ্ণা বাড়িতে আসে। ভিতরে ঢুকতেই আমরা দেখি তাকে না বলে এখানে তো এঙ্গেজমেন্টের আয়োজন করেছে। কৃষ্ণার মা তাকে সবকিছু বলে, সে তো অবাক। তার বাবা পরিচয় করিয়ে দেয়, গুরুদত্ত বিখ্যাত বিজনেসম্যান, তার মেয়ে জাহ্নবী। সব তো ঠিক আছে, কিন্তু তার মনের ভিতর কি চলছে সেটা তো কাউকে বোঝাতে পারছে না। সব শুনে কৃষ্ণা গুরুদত্তকে সরি বলে যে সে এই বিয়েটা করতে পারবে না, তার পরিবার তাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছে, সরি সে বিয়েটা করতে পারবে না বলে রুমে চলে যায়। জাহ্নবী ফুলছে, এটা কি হয়ে গেল। কৃষ্ণার বাবা তার কাছে আসে, সরি বেটা, আমার তোকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। কৃষ্ণা বলে বাবা তুমি সরি কেন বলছো, ছেলে হিসেবে এটুকু ভরসা তো করতেই পারো, কিন্তু আমি তোমার সম্মান রাখতে পারলাম না, তার জন্য আমাকে মাফ করে দিও। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা, সে আমাকে আজ রিজেক্ট করে দিয়েছে, তাই মনটা ভালো না। ওদিকে কৃষ্ণার কথা ভেবে প্রণয় মন খারাপ করে বসে আছে বলে দাদু এসে বুঝাই, বেটি ও এত টাকার মালিক হয়ে যদি তোকে বিয়ে করতে চাইতো তুই কি রাজি হতি? কখনো তো তাকে বোঝার চেষ্টাও করতি না। ভেবে দেখ একটু ও যা করেছে তাকে মাফ করা যায় কিনা। দিন যাচ্ছে, কৃষ্ণার চুপচাপ থাকা দেখে ম্যানেজার সহ্য করতে পারছে না, কারণ কৃষ্ণা সবসময় হাসি মুখে থাকতো, কিন্তু এখন একেবারে সাইলেন্ট। পরের দিন বৃষ্টির মাঝে প্রণয় হেলনাতে বসে কান্না করছিল। ম্যানেজার আসে, প্রণয়কে বোঝানোর চেষ্টা করে কৃষ্ণা কেমন মানুষ। ম্যাডাম আমার এত বছরের বয়সের এক্সপিরিয়েন্সে বলতে পারি স্যারের মতো মানুষ চলে গেলে আপনি আর কাউকে পাবেন না বলে সেও চলে যায়। প্রণয়ের ভাবনা হয়তো আরেকটু গভীর হয়, সেও তো ভালোবাসে না, বলে যাবে কি করে। ছোট ছোট মোমেন্টগুলো অটো মনে পড়তে থাকে। কৃষ্ণার পুরো পরিবার তার সঙ্গে বসে বোঝাতে থাকে। কৃষ্ণা কাঁদো কাঁদো গলায় বলে আমি মেয়েটাকে বুঝাতেই পারলাম না কতটা ভালোবাসি মা। এর মাঝে প্রণয়ের ফোন আসে দেখা করতে বলে, আর কি দেরি করা যায়। কৃষ্ণা এলে প্রণয় সরি বলে সে তাকে বুঝতে পারেনি, তাকে ছাড়া সে থাকতে পারছে না, ভালো লাগছে না, আই লাভ ইউ বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর কৃষ্ণার পরিবারও আসে। আন্টি বলে বেটা তোর জন্য অনেক মেয়ে দেখেছি, কিন্তু সবে একটা মেয়ে মনে ভিতরে টাচ করলো। কৃষ্ণা বলে তোমরা যদি কিছু মনে না করো আমি এখানে এখনো বিয়েটা করতে চাই। কোনো সমস্যা নেই। ব্যাস বিয়ের আয়োজন শুরু হয় আর এখানেই বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুজন একটু ঘোরাফেরা করে হানিমুনে যায়। ওদিকে জাহ্নবীর মাথা খারাপ হয়ে গেছে, জীবনে প্রথম সে কোনো কিছু চেয়ে পেল না। তার বাপ বলে এই জন্যই বলেছিলাম ওই পরিবারে বিয়ে না করতে, ওরা আমার সঙ্গে এমনটাই করেছিল। তুই চিন্তা করিস না বেটি, আমার বেলা চুপ ছিলাম, কিন্তু এবার থাকবো না, দেখে নিব। কৃষ্ণা হানিমুন শেষ করে তার শহরে ফিরছিল, হুট করে একটা ট্রাক মাঝে চলে আসে।
অল্পের জন্য বেঁচে যায়, মানে গাড়ি ঘুরিয়ে নিয়েছিল তাই। ট্রাকটা দাঁড়িয়ে আছে, কৃষ্ণা দেখতে যায় কি ব্যাপার, তার উপর হামলা হয়। প্রণয়া বের হয়ে আসে, তাকে সাইড করে কৃষ্ণা মারামারি লাগে। একসময় হুমন্দির পুত কয়রা প্রণয়ের মাথায় মেরে দেয়। কৃষ্ণা চিল্লায় উঠে তাকে মারতে যায়, কিন্তু সে আগে তার পেটে চাকু খেঁচিয়ে দেয়। প্রণয় নিচে পড়ে যায়, কয়রা কৃষ্ণার মাথায় মেরে দেয়, সেও পড়ে যায়। দুজনে অজ্ঞান হয়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন শুরু হলে দেখি অ্যাম্বুলেন্স করে তাদের হসপিটালে আনা হলো। আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট শুরু হয়। পরে কৃষ্ণার পরিবারের সবাই ছুটে আসে, আশ্রম থেকে দাদা দাদি বাচ্চারা আসে, ভিতরে কাজ চলছে। খানিকক্ষণ পর ডক্টর বের হয়ে বলে কোনো সমস্যা নেই, দুজনেই ঠিক আছে, রক্ত দেওয়া হয়েছে, মেয়েটার একটু পর হুঁশ আসতে পারে। কৃষ্ণার মাথায় ক্ষত বেশি, তাই সমস্যা ওর বেশি, ও কোমায় চলে গেছে। হলো যাক, প্রণয়ের হুঁশ ফিরে, আর হুঁশে আসতেই কৃষ্ণাকে নিয়ে ব্যস্ত হচ্ছে, তাকে দেখবে। কৃষ্ণার কাছে তাকে আনা হয়, তার অবস্থা দেখে কান্না করতে লাগে। তারপর সময় যেতে থাকে, প্রণয় কৃষ্ণার খেয়াল রাখে, সব সময় তার পাশেই থাকে। এভাবে 2 মাস পার হলে কৃষ্ণার হুঁশ ফিরে। নার্স ডক্টরকে ডাকতে যায়, একজন এসে প্রণয়কে খবর দেয় সে প্রে করছিল, কৃষ্ণার হুঁশ ফিরেছে, এটা তার জন্য কতটা খুশির খবর। দিয়ে দৌড়। কৃষ্ণা ডক্টরের সঙ্গে কথা বলছে, আমার কি হয়েছিল? ডক্টর বলে, তোমার অ্যাক্সি হয়েছিল, 2 মাস ধরে তুমি এখানে আছো, তোমার পরিবারকে খবর দেওয়া হয়েছে, আসছে। বলতেই প্রণয় হাজির, চোখে মুখে খুশির কান্না, এক্সাইটমেন্ট। কৃষ্ণা চেয়ে আছে, আমরা ভাবছি হয়তো তাকে ডেকে জড়িয়ে ধরবে, কিন্তু কৃষ্ণা বলে ওঠে, আপনি কে? হলো মুভির পুরো মোড় ঘুরিয়ে দিল। ভাবুন প্রণয়ের কেমন লাগতে পারে, সে তো কিছু বুঝতেই পারছে না। ডক্টরও অবাক, এটা কি হলো। ডক্টর সবাইকে বলে সেও কিছু বুঝতে পারছে না, বড় ডক্টরকে ডাকতে হবে। পরে এক নিউরো সার্জন এসে কৃষ্ণার টেস্ট নিচ্ছিল, যেখানে 5 মাস আগে কৃষ্ণা একটা গাড়ি কিনেছিল, সেটার ব্যাপারে তার আর মনে নেই। এক ছেলে আসে, স্যার এখন আপনি ঠিক আছেন, চেক সাইন করা লাগতো। কৃষ্ণা তাকেও চিনতে পারে না। কুমার আর ডক্টর লক্ষ্য করছে, কুমার ছেলেটাকে পাঠিয়ে দেয়, পরে এসো। প্রণয় এত ছটফট করছে কি সমস্যা জানার জন্য। ডক্টর সিটি স্ক্যান করার অর্ডার দেয়, তারপর রিপোর্ট দেখে সেম একটা কেসের 3D ইমেজে যখন সমস্যা দেখে, বুঝতে পারে কৃষ্ণার কি হয়েছে। এটাকে বলে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। কৃষ্ণার মা আর প্রণয়কে ডেকে ডক্টর বলে কৃষ্ণার এই সমস্যা হয়েছে, সে বিগত 6 মাসের সব কিছু ভুলে গেছে। 6 মাস আগের সবকিছু মনে আছে, তারপরেরগুলো মনে নেই। প্রণয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে 4 মাস আগে, তাই প্রণয়ের ব্যাপারে তার কিছু মনে নেই, এই জন্য তাকে চিনতে পারছে না। এটা কোনো কথা হলো? প্রণয় বলে, আমি যদি পেছনের কথাগুলো মনে করানোর চেষ্টা করি তাহলে? ডক্টর বলে, হুট করে আমি যদি বলি তোমার বড় বোন হই, তুমি কি ইমোশনালি আমার সঙ্গে কানেক্ট হতে পারবে, মেনে নিতে পারবে? তেমন নয়, তুমি অন্য পরিচয়ে তার সঙ্গে থাকতে পারো। উপরওয়ালা চাইলে কি না হতে পারে, হয়তো মনে পড়ে গেল সবকিছু। কৃষ্ণাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়, সবাইকে দেখে তার ভালো লাগে। এখানে প্রণয়কে দেখে তার কাছে আসে, তুমি হসপিটালে কাজ করো না? আমার দেখাশোনার জন্য বুঝি তোমাকে এখানে আনা হয়েছে? আন্টি এসে বলে, না বেটা, ও হসপিটালে কাজ করে না। তাহলে? কাকু এসে বলে, ও আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়, এখানে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি পেলে চলে যাবে। আর বেটা, এই তো তোকে হসপিটালে নিয়ে গেছিল অ্যাক্সির পর, ও খেয়াল রেখেছিল 2 মাস ধরে হসপিটালে। ও, কি নাম তোমার? প্রণয় বলে, বাহ, খুব সুন্দর নাম তো, সমস্যা নেই, তুমি থাকো, যদি কোনো দরকার পড়ে অবশ্যই জানাবে, কেমন? নিজের হাজবেন্ড প্লাস ভালোবাসার মানুষটা যদি চিনতে না পারে কেমন লাগবে বলুন? কৃষ্ণার মা সান্ত্বনা দেয়, বেটি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর দিন থেকেই প্রণয়া কৃষ্ণার খেয়াল রাখে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। তার মানে কৃষ্ণার কাছে প্রণয়া একটা নতুন মেয়ে। এই জন্য মুভির শুরুতে যে সিনগুলো আমাদের দেখানো হলো, সেখানে সে স্যার বলছিল। তার বিয়ের কথা, প্রেমের কথা সবকিছু সে প্রণয়ার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাসিস্ট্যান্ট শেয়ার করছিল, কারণ তার তো মনে নেই সেই তার বউ। প্রণয় সেভাবে তার সঙ্গে মিশছিল যে একদিন হয়তো তার সবকিছু মনে পড়বে। কিন্তু যখন কৃষ্ণা জাহ্নবীকে প্রপোজ করার কথা বলল, তখন সে চলে যাওয়ার প্ল্যান করে, কারণ এখানে থেকে আর তো লাভ নেই। কৃষ্ণার পরিবার তাকে বুঝিয়েছিল যে তার তো হাজবেন্ড হয়, ছেড়ে যাবে কেন, আমরা তোমার পাশে আছি। প্রণয় বোঝায় তার ভালোর জন্য এটা করাটা জরুরি। তারপর তো কৃষ্ণায় তাকে আশ্রমে ছেড়ে এলো। সেদিন প্রণয় অনেক কষ্ট পায়। এখানে তো আসলে কারো কিছু করার নেই, চুপ থাকা ছাড়া। কি এখন কাহিনী মিলাতে পারছেন? মানে মুভির শুরুতে যে সিনগুলো দেখানো হলো সেগুলো ছিল এই অ্যাক্সিডেন্টের পরের সিন। এখন আরেকটা কনফিউশন থাকলো, সেটা হলো জাহ্নবী, তাই তো? ওই যে কৃষ্ণার উপর হামলাটা হয়েছিল সেটা এরাই করিয়েছিল। পরে জাহ্নবী কৃষ্ণার অফিসে কাজ করা ওই যে ছেলে যে চেক সাইন করার জন্য হসপিটালে গেছিল, তার থেকে জানতে পারে কৃষ্ণার 6 মাস আগের কথা মনে নেই। এই জন্য সে নতুন করে প্ল্যান করে কৃষ্ণাকে পটানোর। সেই সুবাদে বিজনেসের বাহানায় তার সামনে যায়। আর কৃষ্ণা তো বিয়ের জন্য পাগল হয়ে আছে। জাহ্নবীকে দেখে তার ভালো লেগে যায়, তার সঙ্গে ডেট করে। আর ফাইনালি প্রপোজ করতে গিয়ে মনে হয় তার প্রতি তার ভালোবাসা বা সেই ফিলটা নেই যেটা প্রেমিকার প্রতি থাকে, জাস্ট অ্যাট্রাকশন কাজ করেছে। চোখের সামনে কেয়ারিং, পরিপাটি, লক্ষ্মী মেয়ে, যেমন মেয়ে সে বউ হিসেবে চায়, সে তো প্রণয়া। তার ফেসটা চোখের সামনে পড়ে। কাছে ছিল তখন বুঝতে পারেনি, যখন সে আশ্রমে চলে গেল তখন থেকে কৃষ্ণা তাকে মিস করা শুরু করেছে। আর তার জন্য কৃষ্ণা আবারও জাহ্নবীকে না করে দিল। এখানে এসে মুভির 2 মাথা এক হয়ে গেল, বুঝতেছেন তো নাকি? জাহ্নবীর সঙ্গে ব্রেকআপ করার পর কৃষ্ণা বলে তার নাকি এখন অনেকটা পাতলা পাতলা লাগছে নিজেকে। কুমার ড্রাইভার বলে, ভালো করেছেন স্যার, আমাদেরও ওকে পছন্দ ছিল না। কৃষ্ণা বলে, আচ্ছা ওই কাজ তো হয়েছে, এখন প্রণয়কে কিভাবে পটাবো সেটাও বলো। আর কি স্যার, ট্রাই করুন, যান, কথা বলুন, সময় কাটান, হয়ে যাবে।
ওকে। পরের দিন কৃষ্ণা ফর্মাল ড্রেস ছেড়ে একেবারে মেয়ে পড়ানোর ড্রেসে চলে আসে আশ্রমে। তাকে আশ্রমে দেখে তো প্রণয় অবাক। স্যার আপনি এখানে? কৃষ্ণা বাহানা মারে, ওই অফিসে যাচ্ছিলাম, ভাবলাম তোমার হাতের একটু কফি খেয়ে যাই। প্রণয় বসতে বলে কফি বানাতে যায়। দাদু কথা বলছে নর্মালি, তার তো কারোর কথা মনে নেই। প্রণয় কফি এনে দেয়, তার তো খুব ভালোই লাগছে। কফি খেয়ে কৃষ্ণা বলে, তোমার হাতের কফি খুব মিস করি, এখন মনে হচ্ছে রোজ আসতে হবে। ওকে থাকো। ভাই সাহেব বললে চলে যাবে। প্রণয় কুমারকে ডাকে, কি হচ্ছে এসব? কুমার বলে, আর কি ম্যাডাম, বস নিজের বউকে পড়াতে তার সঙ্গে লাইন মারার ট্রাই করছে। প্রণয় বলে, তো ওই মেয়ে? কুমার বলে, কাটা। বস শান্ত, আপনার মতো মেয়ে পছন্দ করে, আর ওই মেয়ে তো পুরো বিলেতি লাউ। যেতে যেতে দুজন চোখাচোখি করে। প্রণয় খুব খুশি, যাক তার ভালোবাসা হেরে গেল না, নতুন করে হোক, ফিরে তো আসছে। পরের দিন অফিসে দেবুড়ো আসে কৃষ্ণার সঙ্গে যে জমির বদলা বদলি হলো সেটা দলিল করে নিতে, কিন্তু কৃষ্ণা আর স্বীকার করে না, কারণ তার তো আর কিছু মনে নেই। কিসের জমি? দেবুড়ু পড়ে যায় ঝামেলায়। কুমার বলে, এই ঘটনা, তার তো কিছু মনে নেই, বাট তুমি লেগে থাকো, কাজ হয়ে যাবে। পরের দিন কৃষ্ণা আবার আসে আশ্রমে। প্রণয় বাইরেই বসেছিল, তার পাশে বসে। প্রণয় জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ আবার এসেছেন, কফি খাবেন? কৃষ্ণা বলে, না, সত্যি বলতে আমি তোমাকে দেখতে এসেছি। প্রণয় বলে, আচ্ছা, তো ওই মেয়ের সঙ্গে ব্রেকআপ করলেন কেন? কৃষ্ণা বলে, ভালোবাসা থাকলে সেখানে ব্রেকআপ হয়, আমি তো তাকে কখনো ভালোই বাসিনি। যাক, এরপর থেকে দুজন বেশ সময় কাটায়, ডিস্কো যায়, ঘোরাফেরা করে, নাচাগানা করে। তাদের কেমিস্ট্রিটা নতুন করে জমাতে পেছনে সোনু নিগম বস ও চিন্ময়ী শ্রীপাদা ম্যাডামের কণ্ঠে যে গানটা চলে, অস্থির লাগে। ভাষা বুঝবেন না, কিন্তু মিউজিকগুলো ফিল করার মতো। মুভির 2-3টা মিউজিক বেশ সুন্দর, এটা মানতে হবে। যাক, এভাবে মাঝে কিছু সময় পার হয়। দেবরু প্রণয়ের কাছে এসে কৃষ্ণাকে একটু বোঝাতে বলে, সে যেন সাইন করে দেয়। প্রণয় বলে, আমি তার বউ, সেটাই তার মনে নেই, তাহলে আমার কথা কি শুনবে বলুন? আচ্ছা, আমরা দেশের বাইরে ঘুরতে যাচ্ছি, বলে দেখবো নি। কৃষ্ণা আসে, কাকু তাকেও বলার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা শোনে না। কোন দেশে যেন ঘুরতে আসে, সেখানে নাচাগানার মাধ্যমে কৃষ্ণা প্রণয়কে সারপ্রাইজ দেয়, সবার সামনে প্রপোজ করে ফেলে। প্রণয় তো ভাবতেও পারেনি এমন কিছু হবে, তো আবার এত তাড়াতাড়ি। সে কি না করবে? রাজি হয়ে যায়। তার 2 দিন পর সেখান থেকে ফিরে প্রণয় সোজা কৃষ্ণাদের বাড়িতে এসে সবাইকে চমকে দেয়। প্রণয়কে দেখে সবাই বেশ খুশি, কিন্তু প্রণয়কে এত খুশি দেখাচ্ছে কেন? জিগাইলে প্রণয় বলে, কৃষ্ণা তাকে প্রপোজ করেছে। বাহ, এটা তো খুশির খবর। চাচি বলে, তোমারই তো কপাল, মানুষ একবারের ভালোবাসাই পায় না, তুমি 2-2বার জিতলে। কথা বলতে বলতে প্রণয়ের প্রবলেম হয়, ভমিট করে দেয়। বড়মা বলে, ফ্লাইটে করে এসেছে, তার জন্য হয়তো এমন হচ্ছে। কাজের মেয়ে বলে, মাজি আপনি দেখছি কিছুই বোঝেননি, ফ্লাইটের মাথা ঘোরা আর এটার মাঝে কি তফাৎ নেই? প্রণয়ের মুখে মুচকি হাসি, মানে সে প্রেগনেন্ট। লেও ঠেলা। একটু পর কৃষ্ণা বাসায় আসে। প্রণয়কে যে বাড়িতে দেখবে ভাবেনি। কি ব্যাপার, তুমি এখানে? মানে এমন ভান করে কথা বলে যেন তার সঙ্গে তার কথা হয় না, আজকেই দেখা হলো। রুমে গেলে পিছে পিছে প্রণয় গিয়ে জড়িয়ে ধরে, বলো তোমার কেমন বেবি পছন্দ, ছেলে নাকি মেয়ে? কৃষ্ণা বলে, হলেই হলো, বাচ্চার কি আছে, আগে তো বিয়ে হতে দাও। আচ্ছা শোনো, তোমায় কিছু কথা বলে আমার পরিবারের লোকজনের ব্যাপারে। বাইরে সবাই লাইন ধরে আছে, এরা তো সে জানে না। কৃষ্ণা বলছে, এখন হুট করে তাদের কিছু বলা যাবে না, তারা মনে করবে তুমি আমাদের টাকার লোভে আমাকে বিয়ে করতে চাইছো। আমি ভেবে চিন্তে কি করা যায় করবো নি, ঠিক আছে? ওকে। ছেলে পরিবারের লোকদের ভুল বুঝে বিয়েতে দেরি করছে, এর মাঝে যদি প্রণয়ের পেট বের হয় তাহলে তো আরো ঝামেলা বাঁধবে, সেটা নিয়ে টেনশন করছে কৃষ্ণার বাপ। কুমার বুদ্ধি দেয়, কি? কৃষ্ণার বাপ কৃষ্ণাকে বলে তারা খুব তাড়াতাড়ি জাহ্নবীর সঙ্গে তার বিয়ে দিতে চলেছে। বিয়ের কথা শুনে তো কৃষ্ণা তারা ওরে করে কিছু করবে, প্ল্যান মতোই হয়। অফিসে সেটা নিয়ে ভাবছিল, সে সময় টিভিতে শোনে এক পণ্ডিত বলছে কাল নাকি সেই দিন যেটা 70 বছর পর একদিন আসে, এই দিনে বিয়ে করে নাকি জীবন সুখী হয়, মানে খুব শুভ একটা দিন আর কি। ব্যাস, কৃষ্ণা কাল বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর রাতে প্রণয়কে নিয়ে বাড়ি থেকে পালায়। এমন দিনে বিয়ে করার জন্য একটা জায়গা আছে যেখানে শত শত কাপল যায়, এরাও সেখানেই যাচ্ছে, কিন্তু মাঝখানে গাড়ির তেল শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। একজনের থেকে লিফট নাই, মাঝে আবার দেবর দাঁড়িয়ে যায়, তার জমি সাইন করে দিক। এবার প্রণয়া বলে, দিয়ে দাও। তখন কৃষ্ণা সাইন করে দেয়। সামনের দিকে যাচ্ছে, কুমার সামনে এলে কৃষ্ণা রেগে যায়, গাড়িতে তেল উঠাওনি কেন? কুমার বলে, তাকে নাকি উঠিয়ে নিয়ে গেছিল। কে? জাহ্নবী। মানে কুমারের থেকে সে শুনে নিয়েছে কৃষ্ণা এখানে আছে, সেও তাকে বিয়ে করার জন্য এখানে এসেছে। কৃষ্ণা তো তাকে আগেই না করেছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে যেন আঙ্গুল বাঁকা করতে পারে, সেই জন্য সে সঙ্গে করে ওই যে কয়রা তাদের উপর যে চড়াও হয়েছিল তাদের সঙ্গে এনেছে। আর তাকে দেখে তো প্রণয়ের মনে পড়ে এই সেই লোক। কৃষ্ণাও খুব অবাক হয়ে চেয়ে থাকতে থাকতে অটো তার কাছে গিয়ে কেলানো শুরু করে, সবাইকে সাইজ মাইজ করে কয়রাকে ধরে। প্রণয় বলছে, মারো মারো ওকে কৃষ্ণা, ছেড়ে দিও না। কৃষ্ণা যেন হুঁশে ছিল না, থেমে যায়। কিরে, আমি একে মারছি কেন? প্রণয় মনে করে তার বুঝি পুরনো কথা মনে পড়েছে, জিগায়, কৃষ্ণা কি হলো, তুমি ওকে মারছিলে কেন? কৃষ্ণা বলে, জানি না তো, কেন জানি কি হলো বুঝলাম না। আচ্ছা ছাড়ো এসব, চলো সামনে যাই। ড্রাইভার সব রেডি করে রেখেছিল, এরা এসব মালা বদল করে। জানাবে আবার সে বলে, কৃষ্ণা ও তোমায় ঠকাচ্ছে, ও একটা মিথ্যাবাদী। জিগা ও প্রেগনেন্ট কিনা? কৃষ্ণা রেগে যায়, জাহ্নবী কি বলছো তুমি, বুঝতেছো তো? প্রণয়ের দিকে তাকায়, সে কি বলবে, হা না কিছুই বলতে পারছে না। কৃষ্ণা জাহ্নবীকে বলে, মঙ্গলসূত্র আছে? সে খুব এক্সাইটেড হয়ে বের করে দেয়, মনে করে তাকে পরাবে। কুমার আর কৃষ্ণার মাঝে ইশারা হলে আমাদের দেখায় কুমার আগেই কৃষ্ণাকে বলে রেখেছিল যে জাহ্নবী কিন্তু এমন কিছু করতে পারে, তুমি যেন বিশ্বাস করো না। এখন তো তাই হলো। ব্যাস, সে প্রণয়ের গলায় পরিয়ে দেয়। দেবরু জাহ্নবীকে সেখান থেকে নিয়ে যায়।
বিয়ে হয়ে গেল, চুলকি শেষ। একটু পর কৃষ্ণের পরিবারের সবাই আসে। কৃষ্ণা বলে, যা হবার হয়েছে দেখো, তোমরা কিছু বইলো না, ঠিক আছে? আমি ওকে ভালোবাসি। আন্টি বলে, গাধা, তোর থেকে আমাদের ওকে বেশি পছন্দ, চল বাসায় চল। বাসায় গিয়ে আরো ধুমধাম হয় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। বাপরে, জানি না কেমন লাগলো, বুঝতে পারলেন কিনা? যেমনই লাগুক মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই মুভি থেকে যে যে ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি সেগুলো হলো, প্রথমত যেটা করছেন তার মাঝে শুদ্ধতা রাখুন। আমি ভালোবাসার কনসেপ্টে বিশ্বাসী নই, বাট যারা বিশ্বাস করেন তাদের মিন করছি যে শুধু ভালোবাসা নয়, আপনার জীবনকে বেটার করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য বা যে কোনো কারণে যেটাই করেন না কেন, প্রতিটা ব্যাপারে শুদ্ধতা থাকতে হবে। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি তো বাসি, এর জন্য যতটা সম্ভব করার করতে হবে, যতটা সহ্য করার করতে হবে। হ্যাঁ, আমি এটা করব তো করব, এর জন্য হাজারটা বাধা, হাজারটা কথা শুনতে হবে, শুনবো, বাট যতক্ষণ এটার কারণে আমার সহ্য না করার মতো ক্ষতি হচ্ছে, করতে হবে। এই যে করার দৃঢ় ইচ্ছা, তার প্রতি একটা মায়া, সফট কর্নার, এটাই শুদ্ধতা। এটা থাকতে হবে, চাই ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে। মাথায় কল্পনা করলাম আর হয়ে গেল, এমনটা হলে দুনিয়া অনেক আগেই ধ্বংস হয়ে যেত। দ্বিতীয়ত, যেটা যেভাবে পাচ্ছেন সেভাবেই তাকে অ্যাকসেপ্ট করুন, যতদিন সেটা আপনার ফায়দার হচ্ছে। এর মানে হলো, সফলতা আর ব্যর্থতা দুটোই আপনার প্রাপ্যের মাঝে পড়ে। কোনো কিছু চাইলেন কিন্তু আপনার মন মতো পাইলেন না, বাট যেটা পাইলেন সেটা আপনার ক্ষতি বা লস হচ্ছে না, তাহলে সেটাকে মেনে নিন, কারণ আপনি যেটুকু পাচ্ছেন, দুনিয়াতে হাজারো মানুষ আছে যারা সেটুকুও পাচ্ছে না। কৃষ্ণা সব ভুলে যাওয়ার পর প্রণয়ের তো কিছু পাওয়ার ছিল না, তারপরেও সে সঙ্গে থেকেছে। কেন? কারণ সে যাকে এতটা ভালোবাসে তার পাশে তো থাকতে পারবে, তাকে দেখতে তো পারবে, তার সেবা বা হেল্প তো করতে পারবে, এটাই তার পাওনা। তার মানে সে যতটুকু পেল সেটাতেই খুশি ছিল, আর এই মেনে নেওয়া, হাসি মুখে অ্যাকসেপ্ট করার কারণেই কিন্তু শেষে তার কপালেই জুটলো। এই জন্য যে কোনো কিছু যেটুকু পাচ্ছেন অ্যাকসেপ্ট করুন, মেনে নিন, তাতেই খুশি থাকার চেষ্টা করুন, যতদিন না আপনার মনে হচ্ছে এই পাওনাতে আপনার ক্ষতি হচ্ছে। তৃতীয়ত, টেক সাম টাইম টু ডিসাইড। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটু সময় নিন। যদি আপনি নিজেকে খুব বেশি বুদ্ধিমান বা জেনারেল নলেজওয়ালা মনে না করেন, তাহলে যে কোনো কাজ, যে কোনো ব্যাপারে ডিসিশন নেওয়ার আগে একটু সময় নিন। আমরা লাইফে যতগুলো কাজে ফেল হই, যতগুলো ব্যাপারে আনসাকসেস হই, সবগুলোর পেছনে অন্যতম একটা কারণ হলো তাড়াহুড়ো করা বা সিদ্ধান্ত চট করে নেওয়া অথবা না ভাবা। বিয়ের পর বউ ভালো না, কি মাথায় আসে? ইস, যদি আর একটু দেখতাম, আর একটু ভাবতাম। পরীক্ষার রেজাল্ট খারাপ, মাথায় কি আসে? ইস, যদি অমুকটাতে টিক দিতাম, যদি এই প্রশ্নগুলো আগে লিখতাম। পেটে খুব ক্ষুধা, তখন তো সামনে যেটা আসবে সেটাই মধু। খাওয়ার পর মনে হয়, ইস, যদি একটু ভেবে ওইটা খাইতাম, যদি অমুক রেস্টুরেন্টে যাইতাম, তাহলে টাকা কম লাগতো, খাবারও বেশি হতো। তো এই যে চট সিদ্ধান্ত, চট ভাবা, চট করে কিছু করার অভ্যেস পাল্টে ফেলুন। কোনো কিছু ডিসাইড করার আগে একটু সময় নিন, তারপর করুন। সফল হলে তো ভালো, অসফল হলে এতটাও খারাপ লাগবে না। মনকে বুঝাতে পারবেন যে হ্যাঁ, আমি তো ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নিতে হয়, বাধ্যতামূলক, বাট সেটা জাস্ট সিচুয়েশন বেস হয়, প্রতিটা কাজে নয়। সো বি কেয়ারফুল। যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে দিন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপস সিনে রিভিউয়ের লিঙ্ক রয়েছে, সেখান থেকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে যে কোনো মুভি দেখতে পারবেন, শুধু বাংলাদেশের জন্য। অন্য দেশে হলে VPN ইউজ করতে হবে। ওপরে যদি হকারি করে থাকে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস দিল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।